কতটা গুরুত্বপূর্ণ সপ্তাহ নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পারছেন। সেটা আমিও বুঝতে পারছি এবং প্রত্যেকে সেটা ফিল করতে পারছেন। সেই সপ্তাহটায় পা ফেলার আগে বাজারের গতিবিধি নিয়ে টেকনিক্যালি কিছু বলার চেষ্টা করব। ছোট্ট করে বলবো, কারণ বিশেষ প্রয়োজন নেই, কারণ বাজার যেখানে বন্ধ হয়েছে। আর বাজেট নিয়ে আমার ছোট্ট টেকনিক্যালি যা মতামত সেটা দেওয়ার চেষ্টা করব। যে সপ্তাহটায় পা রাখবো সেটা হচ্ছে 22 থেকে 26। গুরুত্বপূর্ণ কতটা, ব্রেকের পর ফিরে এসে আলোচনা করছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শান্তনু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টেকটক উইথ শান্তনু সেনে। এখানে আমি আলোচনা করি বাংলায় শেয়ার বাজারের পরিপ্রেক্ষিতে টেকনিক্যালস নিয়ে ছোটোখাটো কিছু তথ্য এবং কিছু ইনপুট, যেটা আপনাদের কাজে লাগলেও লাগতে পারে। বিগত 2 সপ্তাহে একটু শারীরিক প্রবলেম ছিল, এখনও যে ফুল কিওর তা নয়, সেই জন্য কথা বলতে একটু প্রবলেমও এখনও আছে, তবে হোপফুলি আস্তে আস্তে রিকভারি করছি। ফিরে আসছি এবারে বাজারের প্রসঙ্গে। বাজেট নিয়ে অলরেডি বিভিন্ন ধরনের তথ্য বাজারে এসছে এবং সেই তথ্যগুলো কতটা সঠিক, কতটা বেঠিক, কতটা কতটা ঠিক, সেটা 23 তারিখ যখন বাজেটটা পেশ করা হবে মঙ্গলবার, তারপরেই সেটা আউটকাম বেরিয়ে যাবে। আমি বাজেট বোদ্ধা নয় এবং বাজেট নিয়ে সেই ধরনের কোনো কথাবার্তা আমার বিগত কয়েকটা বছরেও আপনি দেখতে পারেন আমার কোনো রকম বক্তব্য থাকে না। টেকনিক্যালসের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, তাহলে যে কোনো বিগ ইভেন্টের আগে আমি যেভাবে বাজারকে চিন্তাভাবনা করি বা আমি যেভাবে চিন্তাভাবনা করে আসছি, কিছুটা সাফল্য থাকে, কখনো কখনো নেগেটিভ হয়, সেটাও স্বাভাবিক খুব। সেই ধরনের কিছু তথ্য আলোচনা করার চেষ্টা করেছি। আর পূর্ণাঙ্গ বাজেট হয়ে যাওয়ার পর মোটামুটি ফাইন প্রিন্ট যেমন আপনারাও দেখবেন, আমি যতটা শুনবো সেই অনুযায়ী চিন্তাভাবনা করে তারপর পদক্ষেপ পরে কি হবে সেটা নিয়ে চেষ্টা করব আপনাদের সাথে তুলে ধরার। আপাতত যে জায়গায় বাজার বন্ধ হয়েছে, একটাই হিন্ট আমার কাছে মনে হয়েছে, আবার একটা ভোলেটিলিটির জন্য আমরা তৈরি হয়ে গেছি। ভোলেটিলিটির অর্থ হচ্ছে আপ অ্যান্ড ডাউন বোথ সাইডেই মুভমেন্টটা হয়তো হবে, কোনো ট্রেন্ডিং ব্যাপারটা পাওয়া যাবে না। অর্থাৎ বাজার উঠছে, হঠাৎ বাজেটের পরে হয়তো খুব উঠে গেল, কিছুটা আবার নিচে চলে গেল, এই ধরনের ব্যাপারটা বলছি। কন্টিনিউয়েশন র্যালি বাজেটের পরে বাড়তে বাড়তে ওপরে চলে যাচ্ছে, সেটা হয়তো নাও হতে পারে। আমি শিক্ষামূলক দিক থেকে সম্ভাবনার কথা বলছি, কোনো ধরনের এটাকে কনফার্ম ধরে নেবেন না। আবার ঠিক সিমিলারলি একটু ডিপ করলো, যেটা ইলেকশন রেজাল্টের পরে বেশ কিছুটা ডিপ করলো একদিন, তারপরের দিনে আবার উঠে গেল, মানে এই ধরনের ভোলেটিলিটিটা আমি এক্সপেক্ট করছি। ওয়ান ওয়ে ট্রাফিক বা একদিকের মোমেন্টাম নাও হতে পারে, এটা ছোট্ট হিন্ট। বাকি দু একটা কথা আগে টেকনিক্যাল বিশ্লেষণটা করে নিই, তারপরে নয় সেই ধরনের কথায় আবার যাব। 19 তারিখ বাজার বন্ধ হবার পর আলোচনা করব 22/7 থেকে 26/7 মধ্যে বাজারের গতিবিধিতে কি কি ওয়েট অফ এভিডেন্স আমরা খুঁজে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ সপ্তাহের আগে। আমার বাঁদিকে রয়েছে নিফটি উইকলি এবং ডান দিকে রয়েছে নিফটি ডেলি। অর্থাৎ বাজার বন্ধ হয়েছে, আবার আরো একবার সর্বোচ্চ স্তর, অর্থাৎ সূচক গত সপ্তাহে বন্ধ হয়েছিল 24,502, এই সপ্তাহে বন্ধ হয়েছে 24,530, স্লাইটলি হায়ার। নতুন হাই করেছে 24,854। এর পরিপ্রেক্ষিতে যদি আলোচনা করতে হয়, তাহলে প্রথমেই উইকলি চার্ট দেখে যেটা মনে হচ্ছে বা সবারই মনে হওয়ার কথা, যে গুরুত্বপূর্ণ সপ্তাহ শুরু হবার আগে একটা নেগেটিভ ক্যান্ডেল এবং যেখানে হায়ার এন্ডে সেল অফ হয়েছে এটা বোঝা যাচ্ছে। তাতেও আপাতত 9 এক্সপোনেনশিয়ালের ওপরে ক্লোজিং থাকা উইকের পরিপ্রেক্ষিতে খুব একটা
চিন্তা করার বিষয় বলে আমার মনে হয় না। কিন্তু যেহেতু দূরত্ব অনেকটা বেশি, অর্থাৎ 9 এক্সপোনেনশিয়াল থেকে আহ, বর্তমান ক্লোজিং এর দূরত্ব যদি গ্যাপটা দেখা যায়, বর্তমানে দাঁড়িয়ে আছে 23,800, আর সেখানে বাজার বন্ধ হয়েছে 24,530, অর্থাৎ প্রায় 1000 পয়েন্টের একটু কম একটা গ্যাপ তৈরি হয়ে আছে, যেটা একটু চিন্তার বিষয়। অন্যান্য দিক থেকে দেখলে আমাদের এমএসির স্লোপ যথেষ্ট স্ট্রং ট্রেন্ডের মধ্যেই আছে বলে আমার ব্যক্তিগতভাবে দেখে মনে হয়েছে। আরএসআই স্টোক্যাস্টিক্স ডেফিনেটলি উইকের ক্ষেত্রেও একটু ওভারবট জোন। ফলে স্বাভাবিক কারণেই যেটা লাস্ট 1-2 সপ্তাহ ধরে আপনাদেরকে বারবার বলে আসছি, যে একটু উচ্চতাজনিত ব্যাপার, এইটা ছাড়া আমার ব্যক্তিগতভাবে বাজারের কোনো জায়গাতেই কোনো প্রবলেম এখনো পর্যন্ত মনে হচ্ছে না। ফলে সেই দিক থেকে চিন্তা ভাবনা করলে যদি আমরা ডেইলি চার্ট দেখি, বিশেষ করে বিগ ইভেন্টের আগে, আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে এই হচ্ছে ভোলেটিলিটিটা ছিল ইলেকশন, যেটা আমার মনে হয় বাজেটের থেকেও বেশি গুরুত্বপূর্ণ সময় ছিল। ফলে তার যে ভোলেটিলিটিটা আপনারা লক্ষ্য করেছেন, এবং তখন ওপরে থাকার জন্য, রেজাল্টের আগের দিন ওপরে থাকার জন্য একটা সেল অফ হলেও পরবর্তীকালে বাজার সেটা সামলে নেয়, অর্থাৎ কন্টিনিউয়েশন ট্রেনটা হয়নি। এখানেও আপাতত যে জায়গায় বাজার বন্ধ হয়েছে, 13 DM এর ওপরে কনজিকিউটিভ ক্লোজিং দিয়ে যেভাবে এগিয়েছে, তাতে ডেফিনেটলি ডেফিনেটলি হায়ার এন্ডে ওভারবট জোনে আমরা দাঁড়িয়ে আছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। লাস্ট দিনের ক্যান্ডেল এবং দুটো ক্যান্ডেলের পরিপ্রেক্ষিতে যদি চিন্তা ভাবনা করা যায়, তাহলে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করা যেতে পারে। কিন্তু তার মানে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা এই মুহূর্তে আমি করতে পারছি না, যতক্ষণ না 13 DM এর নিচে কনজিকিউটিভ 3টে ক্লোজিং হচ্ছে। এখন বিগ ইভেন্টের আগে ট্রেডিং ডে বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সোমবার, কারণ মঙ্গলবার যখন ট্রেডিং হবে তখন বাজেট সেশনও শুরু হয়ে যাবে। ফলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে মানডের ক্লোজিংটা একটু গুরুত্বপূর্ণ, যে 13 DM এর বর্তমান যে ভ্যালু 24,420, এর নিচে দিচ্ছে না দিচ্ছে না। যদি 24,400 নিচে ক্লোজিং হয় তাহলে আমরা একটু কশাস থাকবো বেশি করে, কিন্তু নেগেটিভ কোনোভাবেই আমি হতে পারছি না, কারণ কনজিকিউটিভ 3টে ক্যান্ডেল বা 3টে বার এই 13 DM এর নিচে ক্লোজিং হয়নি। ফলে সেই দিক থেকে বিচার বিবেচনা করলে আমি কশাস থাকবো ফর ভোলেটিলিটি, এবং অবশ্যই লোয়ার এন্ডে গুরুত্বপূর্ণ সাপোর্ট এরিয়াতে বিহেভিয়ার লক্ষ্য করতে হবে ইন্ডেক্সের। ইন্ডেক্সের আরএসআই ইন্ডিকেট করছে ওভারবট জোন থেকে সেল অফটা হয়েছে। নেক্সট উইক সোমবার শুরুর 1 ঘন্টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। ফলে আমি ওয়েট অ্যান্ড ওয়াচ করব 1 ঘন্টা, এবং অবশ্যই ফ্রাইডের পরে সোমবারের ক্লোজিং কি হচ্ছে। এইটাই হচ্ছে শুধুমাত্র দেখার বিষয় আছে নিফটিতে। অ্যাজ সাচ আর কোনো নেগেটিভ চিন্তাভাবনা আপাতত এই চার্টের পরিপ্রেক্ষিতে আমি করতে পারছি না। সুযোগ সুবিধা বুঝে বাজেট হয়ে যাওয়ার পরে আপনারাও যেমন বিভিন্ন বিশেষজ্ঞের বিশ্লেষণ শুনবেন, আমিও চেষ্টা করব শুনে কিছুটা আপনাদেরকে টেকনিক্যালি বর্ণনা করার, যে বাজেটের পরে বাজার কোথায় অবস্থান করছে। কারণ বাজেটের আগে যে জায়গায় অবস্থান করছে আপাতত আমি খুব একটা নেগেটিভ হতে পারলাম না, বাট সাবধানতা আমার থাকবে। চলুন যাই ব্যাংক নিফটির আলোচনায়। ব্যাংক নিফটির বাঁদিকে উইকলি এবং ডান দিকে ডেলি ব্যাংক নিফটি। তো প্রথমে উইকলি দিয়ে যদি শুরু করা যায়, তাহলে উইকের পরিপ্রেক্ষিতে আমি এখানে একটা মার্ক করেছি, যেটা একটা ইনসাইড ক্যান্ডেল টাইপের তৈরি হয়ে আছে। ফলে ন্যাচারালি ইনসাইড ক্যান্ডেলের যে স্ট্র্যাটেজি ওয়াইজ, যেটা আগের উইকের যে ক্যান্ডেল তার যে হাই, অর্থাৎ 52,794, রাউন্ড নাম্বারে ধরতে গেলে 52,800, এবং লোয়ার এন্ডে 51,750, 749, এটা হচ্ছে মেন ট্রিগার পয়েন্ট হতে পারে আগামী সপ্তাহের জন্য।
অর্থাৎ দেখার বিষয় যে নেক্সট উইকে প্রাইস অ্যাকশন কোন দিকে হচ্ছে। 52,800 ভেঙে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, না 51,749 ভেঙে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, তার উপরে কিন্তু অনেকটা নির্ধারণ করবে আগামী সপ্তাহের গতিবিধি কোন দিকে যাওয়ার জায়গায় আছে। 9 এক্সপোনেনশিয়ালের ওপরে অবস্থান, পজ, ব্যাংক নিফটিতে একটা পজ লেগে আছে। এখন সেই পজটা ভোলাটিলিটি কন্ট্রোল করার পর নেক্সট উইকে আমাদের একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। আবার বলে রাখি, সাবধানতাই আমি শুধু নেব, কোনো নেগেটিভ চিন্তাভাবনা আপাতত আমার মধ্যে ব্যাংক নিফটিতেও নেই। উইকলি এমএসিডি এবং উইকলি আরএসআই স্টোক্যাস্টিক্সের ইন্ডিকেশন ওভারবট জনিত যে সমস্ত সমস্যাগুলো থাকে সেই সমস্যা ছাড়া ট্রেন্ড ইজ কনসার্ন এখনো পর্যন্ত কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা বা নেগেটিভ ট্রেন্ড ধরা দিচ্ছে না প্রাইস অ্যাকশনের পরিপ্রেক্ষিতে। ডেইলি চার্টে যেটা হয়েছে আরো কনফিউজিং, কনজিকিউটিভ 3টে ক্লোজিং হওয়ার পর আবার একটা ক্লোজিং ওপরে দিয়ে এই কন্ডিশনটা ভেঙে দেয়, ফলে ফ্রাইডের ক্লোজিং আবার একটা 13 ডিএম এর নিচে। যদি ধরুন সোমবার দিনও নিচে থাকে তাহলে ব্যাংক নিফটিতে একটা আমরা একটু বেশি কসস থাকবো রাদার দ্যান নিফটি। বাট ওভারঅল আবার যদি 13 ডিএম এর উপরে ক্লোজিং দেয়, তাতে এই যে মানে স্ট্র্যাটেজিক্যাল যে জায়গাগুলো আমাদের থাকে সেখান থেকে আমরা একটু আবার বেরিয়ে আসবো একটু স্লাইট পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে। কিন্তু তার মানে এটা নয় যে হায়ার এন্ডে ব্যাংক নিফটি খুব বেশি ছোটাছুটি করবে। রাদার আমার ব্যক্তিগতভাবে চার্ট দেখে মনে হচ্ছে যে আবার একটা আমরা ভোলেটিলিটির জন্য অপেক্ষা করব। ভোলেটিলিটি মানে আপ এবং ডাউন, বোথ সাইড ট্রেন্ডিং হওয়ার সম্ভাবনা কম। তো এই ছিল ব্যাংক নিফটির অবস্থান চার্টের পরিপ্রেক্ষিতে। আরএসআই ইন্ডিকেট করছে লোয়ার টপ লোয়ার বটম ফর্মেশনে ব্যাংক নিফটি নিচের দিকে যাচ্ছে, সেই কারণে নিফটির থেকে ব্যাংক নিফটির তুলনামূলকভাবে একটু নেগেটিভ বেশি। এছাড়া আর কোনো সমস্যা আপাতত চার্টের মধ্যে লক্ষ্য করছি না। চলুন যাই আমাদের পরবর্তী ইন্টারেস্টিং আলোচনায়। যেহেতু গুরুত্বপূর্ণ সপ্তাহে আমরা পা রাখতে চলেছি এবং গত সপ্তাহে আপনাদের একটা হিন্ট দিয়েছিলাম যে যদি ব্যাংক নিফটি পজ পায় তাহলে সিএনএক্স আইটির দিকে একটু বিশেষ করে নজর রাখবেন, যেটা নিফটি আইটি ইন্ডেক্স হয়। আমি দুটো চার্টকে উইকলি চার্ট কম্পেয়ার করছি। যে সময় ব্যাংক নিফটি লাগাতার 3টে সপ্তাহ ধরে প্রায় একই জায়গায় একটা র্যালি করার পর দাঁড়িয়ে গেছে, ঠিক সেই 3 সপ্তাহ যদি আইটির র্যালিটা দেখেন তাহলে একটু বুঝতে পারবেন যে গতিবিধি কোন দিকে ছিল। 2024-এর শুরুর থেকে যদি ব্যাংক নিফটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন 2024-এর শুরুতে সবাই একটু কারেক্টিভ হয়েছে, তারপরে ব্যাংক নিফটি রিকভারি করে বেরিয়েছে। সেই সময়টা কিন্তু টোটালি সিএনএক্স আইটিটা উল্টো দিকে হাঁটতে শুরু করেছে। ফলে ইন্টারেস্টিং পার্ট এটাই যে ব্যাংক নিফটি যতটা নেগেটিভ থাকবে সেটা হতে পারে। আবার বলছি, এরকম কোনো তথ্য নেই যেটা হলে এটা হবেই, কিন্তু তো মানে চার্টিক্যালি ফর্মেশন এবং চার্টের গতিবিধি দেখে মাঝে মাঝে এটা রিয়াকশন হয় যে ব্যাংক নিফটি যদি স্ট্যাগনেন্ট থাকে কিংবা নেগেটিভ বিহেভিয়ার শুরু করে, হতে পারে যে সিএনএক্স আইটি বা আইটি ইন্ডেক্সটা একটু বেশি পারফর্ম করবে। ফলে সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা এটা অনুমান করতে পারি সেক্ষেত্রে কোন ধরনের স্টকের উপরে বেশি ফোকাস করতে হবে। এবং সিএনএক্স আইটির যদি চার্টিক্যাল ফর্মেশনটা দেখেন, সেটা কিন্তু এভার হাই এর উপরে ক্লোজিং হয়েছে অনেক দিন পর। এবং রাদার আমি বলবো উইকলি 2022-এর একদম প্রথম দিক শেষে 21-এর শেষ এবং 22-এর শুরুর পর দিস ইজ দ্য হাইয়েস্ট এভার ক্লোজিং। ফলে ভেরি ইন্টারেস্টিং এই চার্ট ইন্ডেক্সটা, মানে নিফটি আইটি। ফলে সেই দিক থেকে বিচার বিবেচনা করলে মানে নিফটি, ব্যাংক নিফটি এবং সিএনএক্স আইটি, যেহেতু নিফটির ভেতরে সবকিছুর জায়গাটা আছে, মানে ব্যাংক নিফটিরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, সিএনএক্স আইটিরও কিছু ইনগ্রিডিয়েন্টস নিফটির ভেতরে আছে। ফলে সামহাও কোনো কারণে নিফটিটা হয়তো যদি ম্যানেজ হয়, কোনো একটা সেক্টোরিয়াল ইন্ডিসেসের কারেকশন যদি ব্যাংক নিফটি একটু বেশি কারেক্ট করে তাহলে হয়তো সিএনএক্স আইটিতে একটু পজিটিভিটি দেখা দিতে পারে। আবার যদি সিএনএক্স আইটি একটু স্ট্যাগনেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আবার ব্যাংক নিফটি ঘুরে গিয়ে পড়ে। আবার এটাও যেটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যদি সবকিছু ঠিকঠাক হয় এবং খুবই উল্লেখযোগ্য কিছু অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো দুটো তিনটে ইন্ডেক্সই একই সাথে চলতে শুরু করলো একই দিকে, সেটারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তো সম্ভাবনার দিক থাকবে, কারণ এই ধরনের বিগ ইভেন্টের আগে আহ, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ট্রেন্ডিং হওয়াটা একটু মুশকিল, রাদার ভোলেটিলিটিতে হওয়া একটু বেশি। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়ে। আশা করি টেকনিক্যাল বিশ্লেষণ শুনলেন।
আমি সাপোর্ট রেজিস্ট্যান্সে যাওয়ার আগে দু একটা জিনিস মাথায় রাখবেন। নেক্সট উইকে কী কী জিনিসগুলো মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ধরুন 23 তারিখ বাজেট, 24 তারিখ ব্যাংক এক্সপায়ারি, 25 তারিখ ফুল এক্সপায়ারি, মানে এই যে জুলাই মাসটা ছিল, প্লাস বিভিন্ন কোম্পানির রেজাল্ট আসতে শুরু করবে। যেহেতু আইটির একটা টোন তৈরি হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে চার্টগুলো দেখে মনে হচ্ছে হ্যাঁ কোথাও না কোথাও আইটিতে আবার একটু জোয়ার আসার চেষ্টা হচ্ছে। সেটা ফলো আপ হবে কি না সেটাও হয়তো এই নেক্সট উইকের পরে আরও একটু ক্লিয়ার হওয়া যেতে পারে। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যদি এটা ফলো আপ হয় তাহলে টিল অক্টোবর পর্যন্ত এটার হয়তো ওঠানামার মধ্যে দিয়ে একটা পজিটিভিটি দেখালেও দেখতে পারে এই ইন্ডেক্সটা। ফলে ওখানে একটু কিন্তু কনসেন্ট্রেট করতে হবে। চলুন এবারে দেখে নিই সাপোর্ট রেজিস্ট্যান্স নিফটি, ব্যাংক নিফটি এবং ফাইন্যান্সিয়াল নিফটি স্পটের পরিপ্রেক্ষিতে পুরোপুরি ক্যালকুলেটিভ ওয়েতে। এবারের অধ্যায়ে যে টেকনিক্যালের প্রয়োগ করি, যেহেতু এটা শিক্ষামূলক চ্যানেল, টেকনিক্যালের প্রয়োগ করে দেখানোর চেষ্টা করি এরকম ধরনের ভোলাটিলিটির আগে এবং ভোলাটিলিটি হওয়ার পর কী ধরনের ওয়েট অফ এভিডেন্স ক্যারি করছে। আজকে চারটি স্টক কোনো রেকমেন্ডেশন নয়, আবার বলার চেষ্টা করছি, এগুলো টেকনিক্যালের প্রয়োগ, আমার একটা ইনপুট মাত্র। আপনারা এর মধ্যে থেকে আপনাদের স্টাডি অবশ্যই করবেন, বিশেষ করে ফান্ডামেন্টাল চেক করবেন, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যিনি সেবি সার্টিফাইড তাকে দিয়ে পরীক্ষিত হবেন, মানে করাবেন, চেষ্টা করাবেন। আপনি একমত থাকতেও পারেন, নাও থাকতে পারেন। আমি যে টেকনিক্যালসের প্রয়োগগুলো করলাম খুব মিনিমাম, আপনি এতে আরও অন্য ধরনের টেকনিক্যালসের প্রয়োগগুলো করতে পারেন, করে দেখুন প্রাইস অ্যাকশন বা এটার মোমেন্টাম এই ভোলাটিলিটি কাটিয়ে কতটা এগোতে পারছে। সেটা আগামী সময় হয়তো আপনার অনেক কাজে লাগতে পারে এই চর্চাটা, অর্থাৎ এই টেকনিক্যালসের জ্ঞান বা বলুন এই টেকনিক্যালসের প্রয়োগগুলো। তো চলুন যাই আজকে চারটি স্টকের উপরে টেকনিক্যালসের প্রয়োগগুলো কিভাবে করলাম। যেহেতু আজকে হিন্দি ভার্সনটা থাকছে না, সেই কারণে আজকে চারটি স্টক নিয়ে আলোচনা করছি। চারটি একটু আইটি ঘেঁষা বেশি, তার মধ্যে একটি সোয়ান এনার্জি, এটা একটু অন্য ধরনের সেগমেন্টের স্টক। বাকি যে তিনটি স্টক আছে টিটিএমএল, এক্সচেঞ্জিং সলিউশন এবং কুইক হিল। তো প্রথমে টিটিএমএল দিয়ে শুরু করি। প্রথম উল্লেখযোগ্য ব্যাপার যেটা হয়েছে, সেটা আমার যেটা দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হচ্ছে এই ভলিউমের বারটা যদি দেখা যায়, তাহলে যে ভলিউমটা আপনারা দেখছেন এইখানে রেড ভলিউমের, আমার মনে হয় টিটিএমএল এর হিস্ট্রিতে এই ভলিউমটা হয়নি, হিস্ট্রিতে সিন্স 2000 সাল থেকে যতদিন ডেটা এখানে আছে, অ্যাভেলেবেল আছে। ফলে কি এমন কারণ ঘটলো বা কোন বোকা লোকজন এই ভলিউমটা করলো, এবং তাতে উইকলি ক্যান্ডেলটার সাইজ ইন্ডিকেট করছে কিছু একটা রেঞ্জের পরিপ্রেক্ষিতে। রেঞ্জটা কীরকম না, নিচে আর উপরে যদি দেখা যায় 110 বাই ক্লোজিং, আর নিচে রাউন্ড নাম্বারে 70 টাকা ধরে নিন, মানে একটা 40 টাকা রেঞ্জের মধ্যে স্টকটা ঘোরাঘুরি করে ফাইনালি লাস্ট উইকে একটা বড় সড়ো বার বা ক্যান্ডেল তৈরি করেছে, যেখানে ভলিউমটা আমি আবার বলছি কনসার্ন। এখন এর পরবর্তী অধ্যায়টার জন্য আমি এই চার্টটাকে রেডার লিস্টে রাখবো, এবং টেকনিক্যালি যেহেতু এটা কোনো রেকমেন্ডেশন নয়, এই চার্টগুলো এইভাবে পর্যবেক্ষণ করলে পরবর্তী সময় এই একই ধরনের ওয়েট অফ এভিডেন্সে আপনি অন্যান্য স্টকের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তে আসতে পারবেন। অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ সপ্তাহের আগে এরকম ধরনের ভলিটিলিটি, ভলিউম, নেক্সট মুভমেন্ট কোন দিকে হওয়ার চেষ্টা করতে চাইছে, সেটার জন্য আমাদের এভরিডে এই স্টকটাকে নিয়ে ওয়াচ লিস্টে রাখতে হবে। ঘটনাক্রমে
এটা যদিও এএসএম জিএসএম সেগমেন্টে কনভার্ট হয়ে গেছে যে ভোলাটিলিটির জন্য, এবং যে তার পরবর্তী স্টেপ যেটা হয় অবশ্যই বিই ক্যাটাগরি, অর্থাৎ স্পেকুলেশনটা আরো জিরো হয়ে যাবে, তারপরের মুভমেন্টটা দেখার বিষয় আছে। সচরাচর এরকম ধরনের চার্ট প্যারামিটার বা এরকম ধরনের ভলিউম ইন্ডিকেট করে কোনো বিগ ইভেন্ট, বিগ নিউজের পরিপ্রেক্ষিতে। সেই কারণে এই চার্টটাকে আমি একটু নজরে রাখার চেষ্টা করব। অন্যান্য ইন্ডিকেটর লাইক এমএসিডি স্লোপ চেঞ্জ, এবং স্লোপ চেঞ্জটা যথেষ্ট চোখে ধরা পড়ছে, যে রিদমে চলছিল সেই রিদমের পরিবর্তনটা বেশ ভালো হয়েছে। অন্যান্য ইন্ডিকেটর লাইক আরএসআই স্টোক্যাস্টিক্স বলার অবকাশ রাখে না, বা কোনো রকম ভাবে কনফিউশন নেই, হায়ার হাই ফর্মেশনে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে, অর্থাৎ বেশ পজিটিভ ইন্ডিকেশন অ্যাটলিস্ট আমি তো এই চারটার মধ্যে দেখতে পাচ্ছি। এবারে চার্টের যে প্রোগ্রেস, পজিটিভ ইন্ডিকেশন মানে যে চার্ট পারফর্ম করবে তা নয়, তার পরিপ্রেক্ষিতে দেখতে হবে যে মোমেন্টাম কোন দিকে এবারে চেষ্টা করছে, মোমেন্টামটা ছেড়ে দিল কিনা সেটার ব্যাপারেও দেখতে হবে। এই ধরনের জায়গায় আমাদের তাকিয়ে থাকতে হবে। ফলে ইন্টারেস্টিং চার্ট নিশ্চয়ই বুঝতে পারছেন, সেই জন্য রেডার লিস্টে রাখার অনুরোধ করলাম। আগামী সময় দেখা যাক এই ধরনের প্রাইস সেকশন কোন দিকে মোমেন্টাম নিতে চেষ্টা করে। সেকেন্ড স্টক এক্সচেঞ্জিং সলিউশন, এটাও একটা স্মল টিকিট সাইজ কোম্পানি, আইটি রিলেটেড। ইন্টারেস্টিং চার্ট ডেভেলপমেন্ট হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। বহুদিনের ডেটা, 2005 এরকম নয়, নতুন স্টক, ধীরে ধীরে প্রোগ্রেস হওয়ার চেষ্টা চলছে। একটা কাউন্টার ট্রেন্ড হয়েছে যেটা কিনা 13-26-এর মিডল পয়েন্ট, অর্থাৎ ভ্যালুয়েশন জোনকে কোনোভাবেই ভাঙেনি, কিন্তু সেটা চলছে প্রায় মাস 4-5 ধরে। যেহেতু আইটি ইন্ডেক্সের ভেতরে একটা পরিবর্তন হয়েছে, এবং পরিবর্তনটা আপনারাও লক্ষ্য করেছেন, সবাই লক্ষ্য করেছে, এটা অন্য কোনো ইন্ডিকেশন বহন করছে কিনা তার জন্যই কিন্তু এই স্টকটিকে আমাদের রেডার লিস্টে রাখা উচিত বলে আমার মনে হয়েছে। অন্যান্য ইন্ডিকেটর এবং প্যারামিটার্স দেখতে গেলে এমএসিডির স্লোপ উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হলো। স্টোক্যাস্টিক্স আরএসআই, ওই মোমেন্টাম ইজ কনসার্ন, ঠিক আছে, বাট একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করে করে এই স্টকগুলোকে স্টাডি পারপাসের জন্য আপনাদেরকে দেখতে হবে যে কি বিহেভিয়ার নেক্সট মুভমেন্টের জন্য হচ্ছে। লাস্ট উইকের ক্যান্ডেল ব্ল্যাক, তা সত্ত্বেও এই স্টকটা কি আমি আমার রেডার বা চেক লিস্টে রাখবো, কি বিহেভিয়ার তৈরি হচ্ছে। আর সামনের দিকে দেখার বিষয় যে এই কোম্পানির আবার রেজাল্ট আসতে চাইছে কিনা বা আসছে কিনা। সোয়ান এনার্জি, এই যতগুলো চার্ট দেখছি বা দেখলাম তার মধ্যে এটা আরো একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ইন দ্যাট সেন্স। প্রথমে যেটা দৃষ্টি দেবো যে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল যেটা লাস্ট মার্চে, তারপরে সমস্ত ক্যান্ডেলটাই মানে বারটা যদি বডির মধ্যে না হলেও পুরো এই বারের মধ্যে গেমটা ছিল মার্চের পর থেকে। না এই ক্যান্ডেলের হাই ক্রস করে, না এই ক্যান্ডেলের লো ভাঙে। ফাইনালি লাস্ট 2 সপ্তাহের মধ্যে আগের সপ্তাহের মোমেন্টামটা একটু ক্যারি করে উপরের দিকে যায়, এই সপ্তাহে আবার নিচে আছে, কিন্তু গ্যাপটা তৈরি হয়েই আছে। এখন দেখার বিষয় গ্যাপ রিট্রেস করে আবার 1326-এর ভ্যালুয়েশন জোনে আসবে, না এখান থেকে প্রাইস অ্যাকশন উপরের দিকে মোমেন্টাম ধরার চেষ্টা করবে। কারণ সামনের দিকের যে হাইয়েস্ট পয়েন্টটা আছে সেটা হচ্ছে 782 টাকা 25 পয়সা, যেটা এভার হাই এই স্টকটার ক্ষেত্রে। মোমেন্টাম ক্যারি হলে যদি নতুন হাই ক্রিয়েট করে তাহলে নতুন দিগন্ত পেতে পারে, কারণ তখন প্যাটার্নটা একটু এই টাইপের প্যাটার্ন তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সেই কারণে এই স্টকটিকেও রেডার লিস্টে রাখার অনুরোধ করলাম। আপনারা রাখতে পারেন, রেডারে রেখে প্রাইস অ্যাকশন স্টাডি করতে পারেন। ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট এমএসিডির জন্য অ্যাটলিস্ট উইকলি তো বটেই। আরএসআই স্টোক্যাস্টিক্স সেম থিং, মোমেন্টামটা ক্যারি হওয়ার জায়গায় দাঁড়িয়েছে আছে, হবে কি হবে না, যেহেতু 60-র আশপাশে ঘোরাঘুরি করছে উইকলি আরএসআই, সেহেতু আমার কাছে এই স্টকটির ইন্টারেস্টিং পজিশন হয়ে আছে। তো এরকম একটা ইভেন্ট বহুল সপ্তাহে সোয়ান এনার্জি, লাইক আ স্মল অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরি যে ধরনের স্টকগুলো আপনারা সার্চ করেন সেটা একটু লক্ষ্য করতে পারেন। কুইক হিল একদম হাইয়েস্ট এভার ক্লোজিং, ভলিউমের ডেভেলপমেন্ট আছে, একটু কম বাট এই সময়ের মধ্যে বেশি। এমএসিডির স্লোপ, স্টোক্যাস্টিক্স এবং আরএসআই বাড়িতে স্টাডি করলেই বুঝতে পারবেন কোথায় ক্লোজিং হয়েছে, প্যাটার্ন কি বলছে। 1326 সুইট জোন বা ভ্যালুয়েশন জোনকে হিট করার পর প্রাইস অ্যাকশন যেভাবে মোমেন্টাম তৈরি করছে, এখানেও একটা ইনসাইড ক্যান্ডেলের মধ্যে থাকার পর সেইটার হাই নিয়েছে, টেক আপ করেছে। ভেরি ইন্টারেস্টিং চার্ট এটাও আমার কাছে মনে হয়েছে। কুইক হিল নাম পরিচিত। ফলে এই চারটি স্টক আগামী সময় বলতে আমি নট দ্যাট যে নেক্সট উইক বাজেট বলেই শুধু এই প্রাইস অ্যাকশনগুলোকে দেখবো, বাজেট উইকের ভোলেটিলিটি এই প্রাইস অ্যাকশনকে কতটা বিব্রত করে সেটা যেমন দেখবো, বাকি আরো ডেভেলপমেন্ট করে কিনা সেটাও দেখার বিষয়।
আর আগামী 3 মাস থেকে 6 মাসের এই চার্টের ডেভেলপমেন্টগুলো কিভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু এই চার্ট অ্যানালিসিসে আমার মনে হয়েছে একটু স্টাডি করা উচিত। ফলে ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট নেক্সট 3 থেকে 6 মাস এই প্রাইস অ্যাকশনগুলো কোন দিকে যায়, তারপরেও এই স্টকগুলোর ওপর আমার নিশ্চয়ই নজর থাকবে। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়ে। যেহেতু এই সপ্তাহে হিন্দি ভার্সানটা থাকছে না বিশালজির একটু শারীরিক অসুস্থতার জন্য, আমি সেই জন্য ব্রেকআউট স্টক যেটা দিচ্ছি মোটামুটি ওই খান 13 থেকে 16টা মতো বোধহয় হয়েছে ব্রেকআউট স্টক, আমি মোটামুটি যেটা বার করতে পেরেছি। কারণ বাজেট উইক, ভলিটিলিটি আরও বাড়বে, আমি একটু কনজারভেটিভই হয়ে গেছি। সেই হিসেবে এই ব্রেকআউট স্টকগুলোকে দেখবেন। প্রসঙ্গত বলতে পারি এই ব্রেকআউট স্টকগুলো কোনো রেকমেন্ডেশন নয় যে এটা বাই বা এটা সেল। ব্রেকআউট যখন আমরা সেলের কথাটা নাই ভাবতে পারি, বাট এটা কোনো বাই নয়। টেকনিক্যালি প্রাইস অ্যাকশনের পরিপ্রেক্ষিতে প্রাইস হায়ার ক্লোজিং এসছে, সেগুলোকে আমি ব্রেকআউটের পর্যায়ে ধরছি। এগুলো চার্টগুলো আরও পর্যবেক্ষণ করতে হবে, সেই সাবধানতার চিন্তাভাবনা রেখে এই ব্রেকআউট স্টকগুলো আপনারা স্টাডি করতে পারেন। এবারে আসছি, অনেকেই আমাকে ফোন করার জন্য বলেছেন যে ফোন নাম্বার নেই, বা অনেকে কেউ লিখেছেন মেলও খুঁজে পাচ্ছেন না। তবুও আপনারা আশা করছি যে স্ক্রোল যাচ্ছে ওই স্ক্রোলটার মধ্যে মেলটা দেখতে পারেন, মেল আইডিটা। তবু আমি মুখে বলে দিচ্ছি, আমি শান্তনু 2020@gmail.com। এই মেল অ্যাড্রেসে আপনি আপনার যদি মনে করেন যে ক্লাসের ব্যাপারটা, যেটা সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু করব, অলরেডি কিছু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, অনেকে টুকটুক করে রেজিস্ট্রেশন করে ফেলেছেন। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা মেল করতে পারেন, আমি মেলের মাধ্যমেই অ্যান্সার করব। যে আমার ফোন নাম্বার কিংবা আমার যদি সময় থাকে ডেফিনেটলি আমি আপনাকে ডাইরেক্ট ফোন করে নিতে পারি। ফলে আপনি আপনার নাম, ফোন নাম্বার দিয়ে মেল করার চেষ্টা করবেন যদি ইন্টারেস্টেড থাকেন। সম্পূর্ণ অনলাইন ক্লাস, টেকনিক্যালসের ওপরে হবে। স্ক্র্যাচ থেকে কিছুটা অ্যাডভান্স লেভেলে পৌঁছানোর চেষ্টা করব বা করে থাকি। এন্ডলেস সাবজেক্টে যতটা সম্ভব চেষ্টা করি যে আপনাদের অন্তত বেস লেভেলটা যাতে ঠিকঠাক মোটামুটিভাবে হয়। আমি সম্পূর্ণ শেখাবো বা এটা শিখলেই আপনার প্রচুর পয়সা রোজগার হবে এই ধারণা যেন না হয়, কারণ এটা একটা প্রসেস। এইটা শেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আগে করলে ভালো হতো না পরে করলে ভালো হতো, এটাকে কিভাবে আরও নিয়ে এগিয়ে নিয়ে যায়, এই সমস্ত বিষয়গুলো। কারণ দেখুন, ব্যক্তিগতভাবে বারবার আপনাদের বলার চেষ্টা করেছি যে, এবং আমি চেষ্টা করব হয়তো নেক্সট উইকে আমি এটা নিয়ে একটু কথা বলেন, যে সেবি বিশেষ করে আমাদের এই আমরা যারা ইউটিউবার বা ফিনফ্লুয়েন্সার যাদেরকে বলছেন আপনারা, বা আমাকে যারা ফলো করেন, কখনোই আমি কিন্তু বারবার বলার চেষ্টা করেছি এটা শিক্ষামূলক দিক ছাড়া আর আমি কোনো ধরনের কোনো জিনিসের সাথেই যুক্ত নয়। অর্থাৎ পড়াশোনা যদি করতে চান, মনে হয় যে এটা করার প্রয়োজন আছে এই সাবজেক্টের উপরে, আর যদি আমাকে পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে আপনি আমার কাছে পড়াশোনা করতে পারেন, বা যে কোনো জায়গায় একটা স্টার্ট আপনাকে করতে হবে। স্টার্ট না করলে ব্যাপারটা কম্পেয়ার করতে পারবেন না যে কোথায় আপনি ছিলেন আর এখন কী, বা বাজারের প্রোগ্রেস কীভাবে হয়। তো সেই কারণেই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বারবারই থাকে যে এখানে যে সমস্ত জিনিসগুলো আমি আলোচনা করি না, এগুলো এডুকেটিভ পার্ট হিসেবে নিয়ে এটা ইনপুট হিসেবে নিন। বাকি কাজগুলো কিন্তু নিজ দায়িত্ব নিজভাবেই করতে হবে। সেই কারণেই বলা
যে যদি মনে হয় যে না পরের ওপর ভরসা না করে নিজেই শিখে নিজের কাজটা করি, আমার মনে হয় সেটা আগামী দিনের জন্য যথেষ্ট ভালো হতে পারে। আগামী দিন বলতে কোনো 6 মাস 1 বছর এরম ব্যাপার না, এটা একটা প্রসেস। আমি আবার বলছি, যত আর্লি আপনি এটাকে গ্র্যাব করবেন তত দেখবেন ভবিষ্যতের দিকে আপনার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে আমারও বারবার মনে হয়েছিল, এখনও মনে হচ্ছে আরও কিছু শিখলে ভালো হয়। সেটার প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তো ক্লাসের ব্যাপারে এইটুকুই ইনফরমেশান ছিল। বাকি যারা মনে করছেন অবশ্যই ফোনে মাধ্যমে যোগাযোগ করে সব ডিটেলস আলোচনা করে নেব। যেহেতু শেষের দিকে চলে এসেছি, আরও একটা ইনফরমেশান দেবার আছে, সেটা হচ্ছে নেক্সট উইকের ভিডিওটা একটু লেট আওয়ার হয়তো যেতে পারে, মানে শনিবারই যাবে। এবং চেষ্টা করব যে 15টি স্টকের কথা আপনাদের বলেছিলাম যে টেকনিক্যালি আমি সেটা চেষ্টা করব আপনাদের সাথে প্রেজেন্ট করার নেক্সট উইকে। ফলে ওই 2:30-3টে নাগাদ হয়তো নেক্সট উইকে ভিডিওটা পাবলিশ হতে পারে। তো তার জন্য আগের থেকেই বলে রাখছি, সকালে হয়তো নাও হতে পারে। তো চেষ্টা করব, যদি সম্ভব হয় নিশ্চয়ই। আপনারা তো জানেন, যারা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রেখেছেন তাদের কাছে তো নোটিফিকেশান চলেই যায়। এটা একটা ছোট্ট ইনফরমেশান। ফলে নেক্সট উইকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে পারে। আরও চেষ্টা করছি ভিডিওটাকে কীভাবে ইন্টারেস্টিং করবো, এবং আপনাদের প্রচুর প্রশ্ন পড়ে আছে। আমি বারবার বলছি আমি উত্তর দিতে পারি না, অনেকে বলছে আপনি তো উত্তর দেন না। দেব, সময় এসছে, আশা করছি এবারের মধ্যে চেষ্টা করে অ্যান্সার করব। আর একটা পার্ট যেটা খুব ইন্টারেস্টিং, যেটা এক্সপিরিয়েন্স নিয়ে শেয়ার করবো বলেছিলাম, সেটাও চালু করার কথা ভাবছি এবারে। তো সব মিলিয়ে শেষের দিকে চলে এলাম। একটাই রিকোয়েস্ট থাকে, লাইক, শেয়ার, কমেন্ট। যদি চ্যানেলটাকে ভালো লাগে, আমার কাজকর্ম যদি ভালো লাগে, যদি মনে করেন শেয়ার বাজারের টেকনিক্যালসের এই টুকটাক ইনপুট আপনার প্রয়োজন আছে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন, অন্যকে জানাতে পারেন। তাহলে উইন উইন সিচুয়েশান হয়, মানে আপনিও কিছু পেলেন, আমারও চ্যানেলটা বৃদ্ধি পেল, অর্থাৎ আমি ইন্সপায়ার হলাম। ফলে নতুন কাজও করতে ইচ্ছা করে। তো আজকে এই আশা রাখছি যে আপনারা যদি পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট এবং লোকজনদের জানাতে পারেন। এই রিকোয়েস্ট রেখে আজকের শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট উইক। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকুন। নেক্সট উইক এনজয় করুন বাজারের ভোলাটিলিটি, আর অবশ্যই বাজেট ভালো করে শুনুন, কারণ পরবর্তী সময় এটাই হয়তো মেন ট্রিগার হয়ে যেতে পারে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।